গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। কতদিন পরে এই কথাটা বলছি, মাঝে প্রায় নিয়ার অ্যাবাউট 1 মাস তো হবেই না রে। 1 মাস আমি ব্লগ করিনি বোধহয়, না না না, অতটাও না, অতটাও না, ওই 20-25 দিন মতো হবে। দীর্ঘ একটা লিপ নিয়েছিলাম, ছুটি নিয়েছিলাম। তারপর এখন আবার ব্লগ করা স্টার্ট করেছি। আজকে হচ্ছে বুধবার, প্রতিমার অফিস আছে, গতকাল অফিস ছিল। গতকালের শার্ট ফাটি পড়বে, যার জন্য আমারও তো আয়রন করা হাবিজাবি, কোনো চাপ নেই। আর আমাদের বিয়ে বাড়ি স্টার্টেড, মানে আমার বোনের বিয়ের সমস্ত কাজবাজ শুরু হচ্ছে। বিয়েটা কবে এখনো বলবো না, আগে সবকিছু ঠিকঠাক হোক, মানে সবকিছু ঠিকঠাক করে চলতে থাকুক, তোমরা তো দেখতেই পাবে। আর আজকে সকাল সকাল একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের কমলা লেবু গাছে তো গরমকালে কমলা লেবু আসেই। শীতকালে দেখো কমলা লেবুগুলো কি সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে ছোট অবস্থাতেই। আই থিঙ্ক এবার কমলা লেবু মিষ্টি হতে পারে। গরমকালে লেবুগুলো না খুব টক ছিল, শীতকালের গুলো কেমন হবে আমি ঠিক বলতে পারছি না। প্রতিম বেরোবে, তারপর আমারও বেরোনোর আছে। তার কারণ আমি যাব হচ্ছে বোনের কাছে, বোনের তত্ত্বফত্ত সাজানোর আছে। কিন্তু আমি তো কাজে অষ্টরম্ভা, তত্ত্ব সাজানো এই সমস্ত কাজে বোনই সমস্ত কাজটা করবে। আমি ওই বোনকে বলেছি আমি তো কাজে অষ্টরম্ভা তত্ত্ব সাজানোতে, তাই জন্য তুই সাজাবি। আমি তোকে ওই সেলোটেপ কেটে দেওয়া, 2-4টে শোলার বল ছড়িয়ে দেওয়া, এই সমস্ত মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবেই আমি যাব। মজা আর কি। আজকে পুরো দিন খুব মজাদার হতে চলেছে, তোমরা একটু মন দিয়ে দেখো আর অনেকটা সাপোর্ট করো। যাকে, আর এত রোদ দেখেছো আমার ঘরে আসে সকাল সকাল। সকালবেলা যখন ঘুম থেকে উঠি 6:30টার সময়, আর যদি লাঞ্চ করা থাকে লাঞ্চ করে দেওয়ার, ওকে টিফিন করে দেওয়ার অ্যাকচুয়ালি, তো 6টায় উঠি। তখন থেকে দেখি শীতকালের সুন্দর ঝলমলে রোদ দেয়। সকালে 5:30টা থেকে আই থিঙ্ক মানে একটু একটু রোদ ওঠা শুরু হয়ে যায়। আর এই সময় তো বেশ ভালো রোদ উঠে যায়, এই আরাম লাগে এই রোদটা গায়ে পড়লে, শীতের রোদ তো। বাট কমলা লেবুগুলোর উপর এবার আমার এক্সপেকটেশন আছে, জানি না ও আমার এক্সপেকটেশন মিট করতে পারবে কিনা। তো আজকে প্রতিমকে আমি এই একই জামা পরিয়েছি, প্রতিমের জন্য খুব অভিযোগ। হ্যাঁ, আমি এক জামা পরে অফিস যাই না। এখন সামনে শালির বিয়ে। তো শালির বিয়ে বলে না, তুই সবসময় রিকোয়েস্ট করিস আমাকে একটা জামা পরে যেতে। আচ্ছা, সামনে সপ্তাহ আমি থেকে আর দেখছি করবো না। কয়েকদিন ধরে প্রচন্ড পরিনি। একবার সরি সরি তুই সরি। একবার ইয়েটা দেখিয়ে দে, ওই আলমারিটা একবার দেখিয়ে দে, ওকে তাহলে ওকে, বুঝে যাবে প্রতিমা এখন লোকে। অফিস বেরোচ্ছে, তারপর দেখা হচ্ছে। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে যাচ্ছি তার কারণ একটা রান্না করার আছে, যেটা রান্নার বেশি আমি দিতে সাহস পেলাম না, কারণ কোনোদিন করেনি। আমি এর আগে মায়ের কাছে এটা খেয়েছি, সেটা হচ্ছে মেটে আলু। মেটে আলুটা পিসি কেটে দিয়ে গেছে। আর রান্নাঘরে খুব মেসি সিচুয়েশন, তার কারণ হচ্ছে পিসি রান্না করে গেছে তো, তারপর আর গোছানো হয়নি। আর এই যে হচ্ছে সেই মেটে আলু, এটা সেদ্ধ করে রাখা রয়েছে। বেশি সেদ্ধ করতে হয় না, অল্প সেদ্ধ করতে। আর আমার হাতে একটা তেজপাতা, এটাকে শুকনো খোলায় ভাজবো। মেটে আলু কারা কারা খেয়েছো জানিও, আর যারা খাওনি তারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো, খেয়ে দুর্ধর্ষ খেতে। মেটে আলু রান্না করার জন্য মেটে আলুগুলোকে প্রথমে ভালো করে ছোট ছোট আলু চচ্চড়ির শেপে কেটে ওটাকে একটু জল দিয়ে ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। তারপর একটা শুকনো কড়াইতে অল্প জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে একটা তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়েছি, মানে তেল ছাড়া। সেটা দিয়ে ভালো একটা সুন্দর গন্ধ ছাড়লে বুঝতে হবে ভাজাটা হয়ে গেছে। তারপর সেটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে, খুব যে মিহি পেস্ট করতে হবে এমনটা নয়, হালকা ফুলকা একটা রাফ টেক্সচারে পেস্ট করলেই ওটা হবে, যেমন এরকমটা খানিকটা। আমি যে পদ্ধতিতে মেটে আলুটা করছি এটা হলো নিরামিষ পদ্ধতি, তোমরা আমিষ করলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারো। তো মশলা বানানো হয়ে গেলে তেলের মধ্যে অল্প একটু জিরে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে, আর সেখানে সেদ্ধ করে রাখা মেটে আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। মেটে আলু সেদ্ধ করার সময় না একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা একটু লালচে ধরনের, তো তাই সেদ্ধ যে পাত্রে করবে সেই পাত্রের তলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আলু দিয়ে দেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা বলতে কিন্তু সেই লাল ভাজা নয়, ওই হলুদের কাঁচা গন্ধটা চলে যায় সেইটুকুনি ভাজলেই হবে। তারপর আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মেটে আলুর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু ভাজা মশলা সেহেতু কাঁচা গন্ধ যাওয়ার কোনো প্রশ্ন নেই, তবুও খানিকটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে একটু তেল ছেড়ে যায়। যারা বেশি তেলে রান্না করো তাদের তো তেল বেরোবে, কিন্তু আমি যেহেতু কম তেলে রান্না করি তাই জন্য গন্ধতেই বুঝতে হবে যে খানিকটা কষানো হয়ে গেছে।
তারপর আলুতে একটু জল দিয়ে ওর মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওর মধ্যে অল্প করে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা সামান্যই দিয়েছি, কারণ আদা আমাদের বাড়িতে সবাই খেতে খুব একটা পছন্দ করে না, তাই। এরপর সমস্ত কিছু একসাথে ভালো করে খাওয়ার জন্য অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে কিছুক্ষণ ওই 5-10 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেবো। কিন্তু ফুটতে দেওয়ার সময় সেই আবারও ভালো খেয়াল রাখতে হবে, তার কারণ যেহেতু এটা নালসে, তাই ওই একই তলা লেগে যাওয়ার একটা চান্স থাকে। নামানোর আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমটাই। আর অল্প একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি একটু সুন্দর গন্ধের জন্য। নিরামিষ রান্না একটু ঘি দিলে টেস্টটা ভালো হয়। আর অবশ্যই স্বাদ বুঝে তারপর নামিও, নতুন রাঁধুনিদের জন্য এটা টিপস। বোন বলে যে একটু তাড়াতাড়ি যেতে, বোনের বিয়ে তত্ত্ব গোছাতে যাচ্ছি, বেশ মজা হচ্ছে। বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো ফোনে আমার ব্যাটারিটা একটু লো আছে, যার জন্য আমি ফোনটাকে বসাবো চার্জে, না হলে সারা রাস্তা ব্লগ করতে বা কিছুই করতে পারবো না। তাই জন্য একেবারে মামা বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, স্টে টিউনড। মায়ের কাছে এসেছি খুব বিধ্বস্ত অবস্থায়, এত জ্যাম রাস্তায়, বাপরে বাপ। দিদুনরা এসছে, দেখাই কোত্থেকে দেখে বানিয়েছিস? এখনো বাকি আছে এটা। বাহ, এটা খুলে ধর, তুই আমাকে গিফটটা যে দিলি। হ্যাঁ, বাহ, দাদা কি সুন্দর হয়েছে ড্রয়িংটা। আর ওই যে দিদুন, মামুনি সবাই এসছে, আর আমি এই এলাম। মা সকালেই বলে দিয়েছিল যে খেয়ে আসবি না, তার কারণ হচ্ছে গতকাল রাতে মা এই যে পুঁই মিটুলি করেছিল, সেটা আমি এখন খেতে বসেছি। আর তার সাথে ডিমটা মা ওই আর কি ভালোবেসে দিয়েছে। প্লাস্টিকে ছিঁড়ে তো যাবেই অবশ্যই, একটা ব্যাগ দাও। এখন খেয়ে দিয়ে আমি যাচ্ছি রাইদের কাছে। চেয়েছিল জল ওরা প্রায় 45 মিনিট আগে, এখন আমি জল নিয়ে চলেছি। এখন এঠোকাটা বাদ দিয়ে তুমি দাও। দিদুনরা বেরিয়েছে নিজেদের কাজ করতে, দিদুনরা এলে তারপর ভুতু মানে অনুষ্কা আর এটা আমার আর তার মা দুজনে মিলে যাবে গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে। যাবে। লিফটে উঠেছি, হাতে এক গাদা ব্যাগপত্র নিয়ে, এক গাদা মানে একটাই ব্যাগ আছে, ওটা জল আনতে হয়েছে ওই জন্য। আচ্ছা, আমাদের কোণে নিজে নিজেই তত্ত্ব সাজায়, কারণ আমরা দুজন অষ্টরম্ভা কাজে, আমরা বেকার বসে রয়েছি, সঙ্গ দিতে এসেছি কোণেকে। এটা কি তুই আমাকে গিফট করছিস? এর মধ্যে একটা কোন দুটো তোর কাজে লাগবে। কোন দুটো? বায়োটিকের ফেস ওয়াশটা আর তেলটা আর লোফাটা। লুফাটা, না অনেকগুলোই লাগবে। লুফাটা লাগবে, এই সিয়ামো বডি ওয়াশ লাগবে, চিরুনিটা লাগবে। তুই কি বলতে চাস, আমি কি মাথা আঁচড়াই না, আমার কি চিরুনি নেই? দেখ থাকতেই কটা গুছিয়েছিস এতক্ষণে? ওইখানে হয়ে গেছে। আচ্ছা, এরা গোছানো? হ্যাঁ, এই দুটো বাবা, গোছানো, বাবা। ওখানে ভেতরে রাখা আছে আরো। 6টা 7টা রাখা আছে। এই ট্রেটাতে আমার সবই কাজে লাগবে। সিঁদুর আমার লাগবে, ম্যাট্রিক্সের এই সিরামটা আমার লাগবে। সত্যি? হ্যাঁ, এই জয় মাথায় সিরাম দেন? জয় তো মাঝে মধ্যে শুনি শ্যাম্পুই করছে না। আমি একটা ব্লান্ডার করি প্রত্যেকবারই, হচ্ছে দিদি মানে হ্যাঁ। 3-4 ফোঁটা নিতে। হ্যাঁ, আমি মোটামুটি 15-20 ফোঁটার আগে থামি না, কারণ 15-20 ফোঁটা? আমার মনে হয় ওটা খুবই কম, আমার চুলে ধরবে না, মানে চুলে আমার চুলে 5 ফোঁটা এনাফ, আর ওর চুলে 10 ফোঁটা, ভগবান। হ্যাঁ, আর কি বলতো, মানে চুলটা মানে সে ফিল না হলে যতক্ষণ না মনে হচ্ছে সিরাম টিরাম লাগিয়েছি আমি ঢালতেই থাকি। বাহ। ওই জন্য শেষ হয়ে গেছে। আমি রাই আর জয় মিলেই তত্ত্ব গোছাচ্ছিলাম, মানে রাই গোছাচ্ছিল, আমরা দুজন পাহারা দিচ্ছিলাম। তো মাঝখানে দিদুন, মামুনি আর অনুষ্কা সবাই মিলে এসেছিল দেখতে যে তত্ত্ব গোছানো কত দূরে গিয়েছে। এই জিনিসগুলো দেখতে না ভীষণ ভালো লাগে, এগুলোই স্মৃতি হয়ে থেকে যায়। কেনা হয়েছে, এই চোখে কেন দেবো, আমি কি পাগল নাকি? দেখি দেখি দেখি, এই ভাল লাগছে কিন্তু, সেই বেদের মেজোস না, কিন্তু তোর সাদাটা গলে পড়ছে রে। না না, পড়েনি। ও মা, ভাল লাগছে, খারাপ কোথায় লাগছে? সেই ওই যে কি, ওই ওটাকে কি বলে, বনজারা পট্টি।
বাঞ্জারাপট্টিতে এরকম করে সুন্দর করে করে, কিন্তু আমারটা একটু বিশ্রী হয়ে গেছে। আমি ওর মুখে আঁকিবুকি করেছি, ওকে সাজিয়েছি, আমি কি আর রেহাই পাই? সূত্রপাতটা আমি করেছিলাম, ব্যাস। আর কি, কুমকুম দিয়ে সেই রাধারানীর মতো ডিজাইন করবে বলে আমাকে নিয়ে বসে পড়েছে। ওকেও খানিকটা করতে দিই আমরা দুষ্টামি, কারণ ও তো পাঞ্জাবে একা একাই থাকে আর কি। আর এই দেখো জয় লাল বকফুল নিয়ে এসছে, মানে আমার বাবা সেদিন বাজার থেকে এই বকফুলগুলো এনেছিল আর জয় আমাকে সেটা দেখাচ্ছে। আর এইখানে আমি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে প্রতিমকে একটা গিফট দেওয়ার জন্য নাইকা থেকে একটা জিনিস আনিয়েছিলাম। সেটা প্রতিমের অনেক দিনের শখ ছিল। অ্যাকচুয়ালি প্রতিমের না মাথায় আগে অনেক চুল ছিল, ইদানিংকালে দেখছি হালকা ফুলকা চুলটা সামনের দিকে না কমে যাচ্ছে, যার জন্য চুলের বাউন্সটাও সামনে কম হচ্ছে। তা অনুষ্ঠান বাড়িতে যখন যায় তখন ওর একটু ইচ্ছা হয় যাতে চুলটা সামনে একটু বাউন্সি থাকে, তার জন্য বলেছিল ভালো একটা হেয়ার সিটিং স্প্রে অর্ডার করে দিতে। তো আমি ওই জন্য ওকে বি ব্লান্টের একটা হেয়ার সিটিং স্প্রে অর্ডার দিয়ে দিয়েছিলাম ওর জন্য। আর তার সাথে আমি আমার জন্য একটা হেয়ার কার্লার কিনেছিলাম। কি করছিস তুই এটা? মা, এটা আবার কি খেলা? এটা কি খেলা? আমি করাবো তারপরে না মা, আমি করিয়েছিলাম দিদির বিয়ের আগে। কত নিয়েছিলাম তুই জানিস কে করিয়েছিল, তুই না আমি? 1000 টাকায় 500 টাকা বেশি আর কোথা এই না, আমি আগের বাড়ি আমার শান্তুর বিয়েতে হয়েছিল তখন পয়সা নেই, এখন অনেক বেড়ে যাবে হয়তো। 500 টাকা একটা কাল করতে আমাদের 3 ঘন্টা ধরে লাঞ্চ ব্রেক হচ্ছে। আমি যার কাছে চুল কেটেছিলাম সে বলেছিল স্ক্রাবিং করে দেবে। চুলে না না, মুখে। আমি বলছি নমস্কার, দরকার নেই আমার। 500 টাকা নয়, বেড়েছে এখন হয়তো। 500 টাকা এখন কিছু হয় 500 না। টাকার ফেসিয়াল নিয়ে এরা পড়েছে। এখানে কত নেয়? কোথায়? নেবো না। নরমালটা 700। এখানে ও তাহলে এখানে নরমালটা 700। নরমালটা করাবো। মানে ওইটা যেরকম করাবো সেরকম ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটির একদম এ গ্রেড, এ গ্রেড। গাল দিয়ে বেরোবে, রশ্মি বেরোবে। মানে ধর এখানে একটা বাল্ব লাগানো, এখানে একটা বাল্ব লাগানো, এখানে বাল্ব লাগানো। একটা তালা খুলতে তুই কতক্ষণ লাগালি বল দেখিনি? এই তো এবার লাইট জ্বালিয়েছে, এবার বিয়ে লাগছে। কি গরম ঘরের ভিতরটা! ওরে বাবারে বাবারে, এ কি তুই পা দিয়ে ওই ব্যাগটা সরিয়ে দিলি? কি অবস্থা! রাই এখন ক্ষিপ্ত, প্রচুর কাজ রাইয়ের। আচ্ছা, রাই নিজে হাতে তত্ত্বসূচি বানিয়েছে। আমার বিয়েতে তোমরা দেখেছিলে একটা ওই কি বানিয়ে দিয়েছিলি, ওটাকে কি বলে, ওয়াল হ্যাঙ্গিং। ওয়াল হ্যাঙ্গিং যেটা আমার বিছানার মাথার কাছে লাগানো। আর নিজের বিয়েতে একটা তত্ত্বসূচি বানিয়েছে নিজের হাতে। কালার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে সম্পূর্ণটা। এটা মাটির থালার ওপর ও সম্পূর্ণ নিজে হাতে রং করে লেস ফেস বসিয়ে সব করেছে। দেখ দেখ, তোর প্রশংসা করলাম, দেখ। কিরে, শুধু একটা হাসি? মামার ফ্ল্যাটের সাথে আমারও বিয়ের সমস্ত স্মৃতি জড়িয়ে এবার রাইয়েরও জড়াতে চলেছে, কারণ বিয়ে হয়ে আমি এই ফ্ল্যাটে এসছিলাম, মানে যেদিন বাসর রাত ছিল ওই দিন, তাই তো। আর এইখানেই আমাকে মেকআপ করানো হয়েছিল, এখান থেকেই সেজে গুজে আমি বিয়ে করতে গেছিলাম। চান ধ্যান করে খেয়ে দিয়ে এসেছি, চুলটা পুরো ভেজা। এখন বসেছি বাকি তত্ত্ব গোছাতে, যেখানে আমি নিষ্কর্মা, রাই গোছাবে, আমরা হা হা। এই শাড়িটা তো খুব ভালো হয়েছে, রাই? আচ্ছা, এই শাড়িটা কি যাবে তোমার তত্ত্বে? কোনটা? সব যাবে। ছায়া, এই যে একটা সিটি মানে সুতি, এটা আমার বানানো। আচ্ছা, এখানে এই ব্লাউজটা রাই শাড়িগুলো তুই আয়রন করিসনি? শাড়িগুলো নতুন শাড়ি, আবার এরকম দলা হলো কি করে? পিওর সিল্ক এরকম হবে, তাহলে একটু ভাঁজ করে দি ঠিক করে। ফাইনালি আমাদের ভবলীলা সাঙ্গ হয়েছে, সব গোছানো গাছানো কমপ্লিট। আমাদের ময়দান ফাঁকা, লাস্ট ফিনিশিং টাচ চলছে। কোন ডাস্টবিন? এই যে ডাস্টবিন, ভর্তি ডাস্টবিন। এখন বাইরে যাচ্ছে। ততই। আর এখানে রাই করছে এখন লাস্ট ফিনিশিং, তত্ত্বসূচি লাগানো, যে যদিও সেখানে কিছু লেখা হয়নি এখনো। আর মনামার শীত লেগেছে, তাই জন্য মাথা চাপা দিয়ে নিচ্ছে মনামা। রাইরা ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমরা এবার এই বাড়ি থেকে বেরোবো। প্রতিম এসেছিল অনেকক্ষণ, বসেছিল।
অ্যানালাইসিস করছে। দিদুরের একটা মানে বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে পাঞ্জাবে হাতে একটা বাউটি থাকতো দিদুনের, সেটা চুরি হয়ে গেছে, হাত থেকে কেটে নিয়ে নিয়েছে, হাতও কেটে গেছে, দেখাও আপনি যে কাটে নেই অনেকটাই গেছে, এতটা গেছে। একটু বেশি করে দিতে হয় মনে হয়। পরে নিত একদম ঠিক আছে। আর প্রতিমের গিফটটা তোমরা দেখেছো, তখন আমি পার্সেল আনবক্স করেছি, প্রতিমকে যে আমি গিফটটা দিয়েছি। এখানে একটু স্প্রে করতে হবে হ্যাঁ, আগে হেয়ার কাটটা কর, তারপর তো হেয়ার সেট করবি। সে এখন খুব অবসেসড হয়ে গেছে, স্প্রে করে তার দেখা হয়ে গেছে কি হয় ব্যাপারটা। হয়েছে, চল এবার। বাড়ি এসে ডিনার কমপ্লিট করে এখন শুতে চলেছি। আর আমার যে দুটো প্রোডাক্ট এসেছিল, একটা প্রদীমকে আমি অ্যানিভার্সারি গিফট দিয়েছি। প্রদীম, সেটা হচ্ছে এই বি ব্লান্টের হেয়ার স্প্রেটা, যেটা ইউনিসেক্স, আমি ইউজ করব, ও ইউজ করবে, মানে আমরা এরকমই গিফট দিই যাতে আমরা দুজন ইউজ করতে পারি। আর আরেকটা গিফট বলছে প্রতিম নিয়ে দেবে, কিন্তু আমি ভেবেছিলাম এটা আমি সেলফ গিফট নেব। সেটা হচ্ছে এইটা, কার্ল হেয়ার কার্লার। আমার আসলে খুব কোকড়া চুল পছন্দ, আমার তো পুরো স্ট্রেট চুল আমার ঠিক ভাল লাগে না, তো এই জন্য আমি হেয়ার কার্লারটা কিনেছি। এবং এটা আগারোর হেয়ার কার্লার, এটার সাথে ওয়ারেন্টিও রয়েছে। প্রোডাক্টটা খুব ভালো, তার কারণ আমার এসে থেকে 2-3 বার এটা ইউজ করা হয়ে গেছে। এই দেখো সামনের চুলগুলো হালকা কালি কালি ভাব, দেখতে পাচ্ছ? আমি একটু ট্রাই করেছিলাম এটা দিয়ে হচ্ছে কিনা, তো খুবই ভালো, জাস্ট প্যাঁচাতে প্যাঁচাতেই ওটা কার্ল হয়ে যাচ্ছে। হেয়ার ব্রাশ করলেও অনেকক্ষণ, মানে ব্রাশ করার পরেও সেই কার্ল ভাবটা থাকছে। যেমন আমি এখন চুল বেঁধেছি রাত্রে শোবো বলে, এখনো আছে কার্ল। যাই হোক, হোয়াট এভার, আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। ইটস পারফেক্ট। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই।